হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের 9 নম্বর পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে আবার সরাসরি গল্পতে ফিরে যাই। শুভ যখনই তার ছেলেকে নিয়ে আসতে যাবে তখনই তার চোখ পড়ে সামনে রাখা টেবিলের উপরে কাগজটির উপরে। শুভ এক হাতে নিজের সন্তানকে জড়িয়ে নেয় এবং অন্য হাতটি দিয়ে কাঁপা কাঁপা অবস্থাতে সেই কাগজটি নিজের হাতে তুলে নেয়। নিজের হাতে তুলে নেওয়ার পরে কাগজটি খুলে যেই না পড়তে যাবে তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ কি, কাগজটিতে লেখা যাচ্ছিল, আমার প্রিয় শুভ, আমি তোমাকে কতটুকু ভালোবাসেছিলাম সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো শুভ, যখন কেউ তোমার নামে আমার কাছে খারাপ ভিডিও পাঠাইতো তখন আমি সেগুলো বিশ্বাস করতাম না। আমি জানতাম আমার শুভ কখনো এরকম করতে পারে না। তোমার উপরে আমার এত পরিমাণে বিশ্বাস ছিল, তাই আমি সেগুলোকে সবসময় মিথ্যা বলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতাম। আর কখনো তোমাকে আমি এগুলো বুঝতেও দিতাম না শুভ। জানো শুভ, তোমার প্রতি আমার মনে কত পরিমাণে বিশ্বাস পোষণ করেছি তা হয়তো বা এই দুনিয়াতে কোনো মেয়েই বা তার প্রেমিক বা হাজব্যান্ডের জন্য এরকমভাবে ইচ্ছা পোষণ করে না। আমি তোমাকে এত পরিমাণে ভালোবাসতাম আর এত পরিমাণে বিশ্বাস করতাম। তুমি গরিব থাকা সত্ত্বেও সেই দিন আমি তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম, শুধু এতটুকু আশা নিয়ে যে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমাকে আদর সোহাগ করে আগলে রাখবে, কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে দিবে। তুমি কোন মেয়ের প্রেমের চক্করে পড়েছো তা আমি জানি না। আমি জানি না তুমি কোন মেয়ের প্রেমে পড়েছো, কোন মেয়ের প্রেমে পড়ে তুমি আমাকে তাড়িয়ে দিলে, এত পরিমাণে কষ্ট দিলে। একদিন তুমি ঠিকই বুঝতে পারবে শুভ, যে মেয়েটির প্রেমে পড়ে তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো সে কখনো আমার চাইতে বেশি তোমাকে ভালোবাসতে পারবে না। তুমি আমাকে সেই দিন পাগলের মতো খুঁজবে, সেই দিন তুমি আমাকে আর খুঁজে পাবে না, কারণ সেই দিন তো আর আমি থাকবো না। সেই দিন আমি আকাশের তারা হয়ে চলে যাব না ফেরার দেশে। অনেক খোঁজাখুঁজির পরেও তুমি আমাকে আর কোনোভাবেই পাবে না। তবে শুভ, আমার ছোট্ট ছেলেটাকে তুমি দেখে রেখো, তাকে কখনো মায়ের অভাবটা বুঝতে দিও না, তাকে কখনো কষ্ট দিও না। যদি তুমি তাকে কষ্ট দাও তাহলে যে আমি মরেও শান্তি পাবো না। শেষ একটা কথা রাখিও শুভ, টেবিলের উপরে বইয়ের নিচে কিছু টাকা রাখা আছে, যা আমি টিউশনি করে পেতাম। সেই টাকাগুলো আমি জমা করে রেখেছি। সেই টিউশনের কথা আমি তোমাকে কখনো বলিনি, যদি কোনো কাজে লাগে সেই কারণে এই টাকাগুলোকে আমি জমা করে রেখেছিলাম। এই জীবনে তো সেই টাকাগুলো খরচ করার মতো আমার আর সৌভাগ্য নেই, তাই আমি তোমাকে দিয়ে গেলাম। টাকাগুলো তুমি নিজের জন্য না খরচ করে আমার আদনানের পিছে খরচ করিও, কোনো খারাপ কাজে খরচ করিও না প্লিজ শুভ এই টাকাগুলোকে। পরিশেষে তোমাকে একটাই কথা বলতে চাই, আজও তোমাকে বড্ড ভালোবাসি শুভ। আজীবন এই মনের ভিতরে তোমারই বসবাস থাকবে। যতদিন পর্যন্ত আমার 3 হাত এই দেহর ভিতরে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। এটি তোমার অভাগিনী বউ এবং এক অভাগিনী মেয়ে আদিলা। এখানে আপনাদের সকলের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আদিলাকে তো শুভ বাড়ি থেকে বের করে দরজা লাগিয়ে দিয়েছিল, তাহলে আদিলা এই লেখাগুলো কখন লিখলো? এই প্রশ্নটার উত্তর হইল এই, আদিলা যেহেতু শুভর বউ ছিল তাই আদিলার কাছেও বাড়ির একটি দরজার চাবি থাকতে পারে। তাই তো শুভ যখন বাড়িতে ছিল না তখন আদিলা নিজের কাছে যে চাবিটি ছিল সেই চাবিটি দিয়ে দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে এই লেখাগুলো লিখে আবার চলে গিয়েছে। যাই হোক, আমরা অন্য কথা না বলে আবার সরাসরি গল্পতে ফিরে যাই। কাগজের লেখাগুলো পড়ে অজরে কাঁদতে থাকে শুভ আর চিৎকার করে বলতে থাকে, কেন তুই চলে গেলি? আর ফিরে আয় না আদিলা তুই এই শুভর বুকে। এই যে দেখ, তোর শুভ আবার তোর কাছে ফিরে এসেছে। আজ তোর শুভ অনেক আর্তনাদ করে কান্না করতেছে। তুই কেনই বা চলে গেলি এরকম না করে? এই শেষবারের মতো কি তুই আমাকে বিশ্বাস করতে পারলি না? আমি না হয় একটা ভুল করেই ফেলেছি, তাই বলে কি তুই আমাকে এভাবে রেখে চলে যাবি? আদিলা, তুই এইভাবে চলে যেতে পারিস না, তুই আবার ফিরে আয় এই শুভর বুকে। শুভর কথা কেউই আর শোনে না, আর আদিলা আসবেই বা কিভাবে? আদিলা তো একেবারে চলেই গিয়েছে এই বাড়ি থেকে। এভাবেই শুভ কান্না করতে থাকে। কান্না করতে করতে হঠাৎই তার কানে পুলিশের গাড়ির আওয়াজ ভেসে আসে। তারপরে শুভ কান্না বন্ধ করে জানালার দিকে তাকিয়ে দেখতে পায় যে পুলিশের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। শুভ তখন কি করবে বুঝতে পারতেছিল না। শুভ তখন তার ছেলে আদনানকে নিয়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এইসব কথাগুলো বলার পরে শুভ থেমে যায়। আসুন এবার আমরা বাস্তবে ফিরে আসি, কারণ এই গল্পটা জানার জন্য তো আমরা ফ্ল্যাশব্যাকে গিয়েছিলাম। শুভ তো তানজিলার কাছে এই কথাগুলো বলতেছিল, তাই এই গল্প থেকে আমরা বাস্তবে ফিরে আসি। শুভ তখন আবার তানজিলাকে বলতেছিল, সেখান থেকে পালিয়ে এসে আমি এই শহরে আশ্রয় নিই, আর আদিলার দেওয়া সেই টাকাগুলো দিয়ে আমি একটা রিক্সা ক্রয় করে নিই। সেটি দিয়েই আমার জীবনযাপন করতে শুরু করি। আর আমি আদিলাকে খুঁজে বেড়াতাম। খুঁজতে খুঁজতে আমার জীবনের 5টি বছর অতিবাহিত হয়ে যায়, কিন্তু আদিলাকে আর আমি ফিরে পাই না।
আদনানকে নিয়ে আমার দিনগুলো ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন রাস্তায় রিক্সা চালাচ্ছিলাম, তখনই আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে পড়ে যাই। আর যখনই আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করি। পরে আমি ডক্টরের কাছ থেকে শুনতে পাই যে আমার মরণবিধি নামক ক্যান্সারে আক্রান্ত করে ফেলেছে। ডক্টর সেই দিন বলেছিল আমি আর মাত্র অল্প কয়েকদিনে এই দুনিয়াতে বাঁচব, তারপরে চলে যাব না ফেরার দেশে। যখন ডাক্তারের মুখে আমি এই কথা শুনতে পাই তখন আমার মনের ভিতরে শুধু আদনানকে নিয়ে চিন্তা হতে থাকলো। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ছেলে আদনান কোথায় থাকবে, কি খাবে, কার কাছেই বা থাকবে। তাই প্রতিটা রাত্রে আমি আদনানকে জড়িয়ে ধরে কান্না করতাম আর নিজে নিজে বলতে লাগতাম নিজেকে অপরাধী। আর বলতে থাকলাম, আদিলা কেনই বা তুমি চলে গিয়েছো, ফিরে আসো আমার আদনানের কাছে। আমি না হয় ভুল করেই ফেলেছি, তুমি আদনানের মুখের দিকে তাকিয়ে হলো একবার আমাদের কাছে ফিরে আসো। আমরা যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। আদিলা, আমি আমার সমস্ত ভুলের জন্যই ক্ষমা চাচ্ছি। জানো তানজিলা, যেই দিন আমি আদিলাকে পেয়েছিলাম সেই দিন যে আমি কি পরিমাণে খুশি হয়েছি সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমার প্রকাশের বাইরে চলে গেছে সেই খুশিটা। আমি অনেক পরিমাণে খুশি হয়েছিলাম সেই দিন। আমি সেই দিন আমার করা সমস্ত অপরাধের ক্ষমা চেয়ে নিতাম আদিলার কাছে, কিন্তু আমার বিবেকটা বারবার শুধু বাধা দিয়ে বলতেছিল। আর আমার বিবেকটা বলতে থাকে, তুই কোন মুখে তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিস? তুই তো সারা জীবন মেয়েটাকে শুধু কষ্ট দিয়েই গেলি, আবার এসেছিস কষ্ট দেওয়ার জন্য, আবার কষ্ট দিতে চাস তুই তাকে। তুই আর বাঁচবি বা কয়দিন? যদি তুই তার কাছে ক্ষমা চাস আর সে যদি তোকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নেয়, তখন কি সে পারবে তোর মৃত্যুর যন্ত্রণাটাকে সহ্য করতে? কখনো সে পারবে না। তাই তো আমি আর আদিলার কাছে ক্ষমা চাইতাম না। আদিলা আমাকে যা কষ্ট দিয়েছে সেই জন্য আমি আর তার কাছে ক্ষমা চাইনি, আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আমাকে আদিলা এখন যে কষ্টগুলো দিচ্ছে এগুলো আদিলার কষ্টর কাছে কোনো কিছুই না। সমস্ত ঘটনা শোনার পরে তানজিলা তো পুরো হতবাক হয়ে যায়। তাই এবার সে মুখ খুলে বলতে লাগলো, তার মানে সমস্ত ঘটনার মূল কারণ হলাম আমি? আমার জন্যই আজ তোমাদের এই অবস্থা? না ভাইয়া, আমি তোমাকে কখনো এভাবে মরতে দিতে পারি না। আমি সমস্ত ঘটনা ম্যাডামকে এখনই খুলে বলবো। শুভ তখন তানজিলার হাত ধরে বলতে লাগলো, না না তানজিলা, তুমি কখনো আদিলাকে এই কথাগুলো বলবে না, তুমি আমার উপরে কসম করো। তানজিলা বলল, না ভাইয়া, আমি তোমাকে মরতে দেব না, আমি তো ম্যাডামকে এই কথাগুলো বলবোই। শুভ বলল, তার মানে তুমি চাচ্ছ আমি তোমার জীবন থেকে সরে যাই, তাই না? যদি তুমি না চাও আমি তোমার জীবন থেকে সরে যাই তাহলে এই কথাগুলো তুমি আর আমি ছাড়া আর কাউকে বলবে না, আদিলাকে তো একবারই বলবে না। তুমি আমাকে কথা দাও, প্রমিস করো, এই কথাগুলো তোমার আর আমার মধ্যে থাকবে, আর কেউ কোনোভাবেই জানতে পারবে না। তানজিলা প্রথমে শুভকে কথা দিতে চায় না, কিন্তু সবশেষে শুভর জোরাজুরির কাছে হার মেনে তানজিলা কথা দিতে বাধ্য হয়। এভাবে ওই দিনের রাতটা সময় পের হয়ে যায়। 3 দিন পরে শুভ মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে যায়, আর শারীরিকভাবে সে অসুস্থই থাকে, কারণ শারীরিকভাবে তার যে অসুস্থতা রয়েছে সেটা তাকে দিন দিন মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে। তাই তো সে মানসিকভাবে সুস্থ হওয়ার সাথে সাথে আবার তানজিলার সাথে অফিসে যেতে লাগে। অফিসে যাওয়ার সাথে সাথে শুভকে আদিলা ডেকে পাঠায়। শুভকে ডেকে আনার সাথে সাথে শুভকে ঠাস ঠাস করে কয়েকটি চর বসিয়ে দেয় আদিলা, আর জোরে চিৎকার করে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তুই এই কয়দিন কই ছিলি? তোর কাজগুলো কি তোর বাপ এসে করে দিয়ে যাবে? দেখ তো অফিসের কি অবস্থা হয়ে গিয়েছে, অফিসে তো একেবারে হাঁটা যাচ্ছে না, ময়লা হাঁটু পর্যন্ত ঘেরে গিয়েছে। শুভ গালে হাত দিয়ে চলে যায় ঝাড়ু আনার জন্য। ঝাড়ু এনে নিজের কাজে লেগে পড়ে। এদিকে শুভর বলা ঘটনাগুলো তানজিলা আদিলাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু শুভকে চর মারতে দেখে সে আর বলতে ইচ্ছা পোষণ করলো না। সে কাকে বলবে ঘটনাগুলো? যে তাকে কষ্ট দেয় তাকে বলে কি ভার লাভ? তার ভিতরে এখন তো কোনো ভালোবাসা নেই, আসে শুধু প্রতিশোধের আগুন। এভাবেই চলে যায় অনেকটা সময়। শুভ কাজ করতে থাকে, তখনই ছোট্ট 2টি হাত পিছন থেকে শুভকে জড়িয়ে ধরে আর কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, এতদিন তুমি কোথায় ছিলে আব্বু? আমি আম্মুর সাথে কথা বলছি, এই জন্য কি তুমি আমার উপরে রাগ করেছো? আমাকে আদর করো না, আর এই জন্যই কি তুমি আমাকে রেখে চলে গিয়েছিল? আব্বু, আমি আর কখনো আম্মুর সাথে কথা বলবো না, তারপরে তুমি আমাকে রেখে কোথাও যেও না। আমি সবসময় তোমার সাথে থাকতে চাই, আমি ওই আম্মুর সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। তুমি আমাকে একা ফেলে কোথাও যেও না আব্বু। শুভ পিচ্চি আদনানের অভিমানী কথাগুলো শুনে তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, না বাবা, এমন কথা বলতে হয় না, আমি তোমার উপরে কোনো পরিমাণে রাগ করি নাই, তুমি তোমার আম্মুর সাথেই তো থাকবে। তুমি যে তোমার আম্মুর সাথে কথা বলো এটার জন্য তো আমি অনেক পরিমাণে খুশি হয়েছি।
এখন থেকে তো শুধু তোমাকে তোমার আম্মুর সাথে থাকতে হবে, তোমার আম্মুর সাথেই কথা বলতে হবে, আর বেশি দিন তো আমি তোমাদের মাঝখানে থাকবো না। শুভর শেষের কথাটা আদনানের কাছে একটু খারাপ লাগে, তাই তো আদনান অবুঝ ছোট বাচ্চা হওয়ার কারণেও সে বলতে লাগলো, আব্বু এখন যদি তুমি কোথাও যাও একদিনের জন্য, তাহলে আমিও চলে যাব অনেক দূরে, যেখান থেকে তুমি আমাকে আর কোনোভাবে খুঁজে পাবে না। আদনানের কথা শুনে আদনানকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে শুভ। এদিকে পিচ্চি আদনান বারবার একই কথা বলে যাচ্ছে, বাবা তুমি কোথায় যাবে, আব্বু তুমি কোথায় যাবে, প্লিজ বলো না আব্বু, প্লিজ আব্বু বলো তুমি কোথায় যাবে। শুভ তো অনেকক্ষণ যাবৎ কান্না করতেছে। কিছুক্ষণ পরে কান্না থামিয়ে আদনানকে আবার শুভ বলতে লাগলো, আব্বু তুমি তোমার আম্মুর কাছে যাও, আর যদি আমাদের দুইজনকে একসাথে এভাবে দেখে তাহলে তোমার আম্মু তোমাকে এবং আমাকে দুইজনকেই বকা দিবে, তখন সেই বকার হাত থেকে আমরা দুইজনের কেউই বাঁচতে পারবো না। তুমি এখন তোমার আম্মুর কাছে চলে যাও। আদনান তার আব্বুকে ছেড়ে মানে শুভকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে আদিলার কাছে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকের গল্পটা অনেক পরিমাণে ছোট হয়ে গিয়েছে। আমি জানি এই ছোট গল্প দেওয়াটা আমার কাছে ঠিক হয়নি, কিন্তু দেখো আজকের গল্পটা কিন্তু অনেক পরিমাণে ইমোশন, আর এখন থেকে যে পর্বগুলো আসবে প্রতিটা গল্পের পর্বতে তোমার চোখ দিয়ে পানি যাবে। আর গল্পগুলো কেমন লেগেছে সত্যি আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা যেমন গল্প চাইবে আমরা তেমন গল্পই দিতে চাইবো, আর আমাদের বেল বাটনটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবে। যাই হোক, আজকের জন্য এখনই বিদায় নিলাম, আর এতখানি পর্ব আমাদের সাথে থেকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।